গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। কিছু পেশেন্ট পায়খানা করার টাইমে বাচ্চাদের ক্ষেত্রে হোক কিংবা বয়স্কদের ক্ষেত্রে হোক, অনেক সময় পায়খানা দাঁড়টা আমাদের বলে যে ডাক্তারবাবু পায়খানাটা ফেটে গেছে, ট্রিমেন্ডাস একটা পেন আমাদের কাছে নিয়ে আসে। তার সঙ্গে ব্লিডিংও অনেক সময় বলে যে ব্লাডও বেরোচ্ছে। তো এটা সাধারণত হয় অ্যানাল ফিশার বলে একটা রোগ, যেটা পায়খানা দাঁড়টা যদি চিরে যায় তার জন্য এটা হতে পারে। তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাইছি সেই টপিক্সটার নাম হচ্ছে অ্যানাল ফিশার। তার মানেটা হচ্ছে পায়খানা দাঁড়টা ফেটে যাওয়া বা চিরে যাওয়া। তো প্রথমে আমরা জানবো যে এর ডেফিনেশন কি, এটা কি কারণে হতে পারে, এর পেছনে কারণ কি হতে পারে, সিমটম কি আসতে পারে, রিস্ক ফ্যাক্টর কি কি আছে, আমরা কি করে প্রিভেন্ট করব, কমপ্লিকেশন কি আছে, ডায়াগনোসিস কি করব, ডায়াগনোসিস তার সাথে অবশ্যই লাস্টলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কতটা কার্যকরী। ডেফিনেশন বলতে প্রথমে হচ্ছে অ্যানাল ফিশার কাকে বলবো, ক্র্যাক কিংবা টিয়ার অ্যারাউন্ড অ্যানালের যে অ্যারাউন্ড যে লাইনিং আছে সেটা টিয়ার হয়ে যাচ্ছে, এই জন্য একটা পেন থাকবে বা একটা ব্লিডিং থাকে। সাধারণত ডিউরিং পায়খানা করার সময় যাদের একটু স্টুল শক্ত তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। অ্যানাল ট্রমা ইউজুয়ালি কজেস ফিশারের জন্য অ্যানাল ট্রমা একটা হয়, স্পেশালি যখন খুব কোঁত দিয়ে পায়খানা করতে হবে, শক্ত পায়খানা, তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্সটা বেশি থাকে। অ্যানাল ফিচারটা কাদের কাদের বেশি হয়, স্পেশালি সব থেকে বেশি সবার ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইনফ্যান্ট যারা থাকে, কিডস যারা এবং প্রেগনেন্ট মহিলা, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি। তার কারণটা হচ্ছে সেই সময়টা পায়খানা খুব শক্ত হয়, কনস্টিপেশন হয়, তার জন্য ওই সময়টা হওয়ার চান্সটা বেশি থাকে। এবং অবশ্যই বয়সটা 40-এর নিচেই হয়, তার উপরে বেশি হয় না অ্যানাল ফিশার। কি কি কজ থাকতে পারে অ্যানাল ফিশারের, কারণটা কি কি হতে পারে, কজেসটা কি? প্রথম কজ হচ্ছে একটা ক্রনিক কনস্টিপেশন, যদি কনস্টিপেশনে ভুগে তার জন্য অ্যানাল ফিশার হওয়ার চান্সটা বেশি থাকে। তার কারণটাই হচ্ছে যে খুব কোঁত দিয়ে পায়খানা করতে হয়, তার জন্য যে লাইনিংটা আছে অ্যানাল, সেটা চিরে যাওয়ার চান্স থাকে বা ক্র্যাক হওয়ার বা টিয়ার হওয়ার চান্স থাকে। অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম, তার মানেটা হচ্ছে যে এটা একটা রোগ যেটা পায়খানাটা সম্পূর্ণ হওয়া বন্ধ হয়ে যায়, খুব কোঁত দিতে হয়, কিছু অবস্ট্রাকশন থাকে, তার জন্য এটা হয়। তারপরে ক্রনিক ডায়রিয়া যদি থাকে কিংবা ক্রনিক ডিসেন্ট্রি যদি থাকে, তা খুব কোঁত দিয়ে পায়খানা করতে হয়, বারে বারে পায়খানা যেতে হয়, সেটা একটা কারণ। চাইল্ড বার্থ আফটার ডেলিভারি হওয়ার পর থেকে অনেক সময় হয়, তার সাথে পেনিট্রেশন কিছু যদি এন্ট্রি হয় তাহলে অনেক সময় এই প্রবলেমটা আসতে পারে। কিছু প্রায়র যদি কিছু সার্জারি থাকে, অনেক আগে হয়তো কিছু সার্জারি হয়েছে, তার জন্য একটা হওয়ার চান্স থাকে। এসটিডি যদি হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যানাল ক্যান্সার, তার সঙ্গে টিউবারক্লোসিস, তার সাথে একটা ইনফ্লামেটরি বাউল সিনড্রোম, বাউল ডিজিজ আর কি যদি হয়, তাহলে এগুলো কজেস হচ্ছে অ্যানাল ফিশার হওয়ার সব থেকে বেশি কারণ। আমরা বুঝবো কি করে যে এটা অ্যানাল ফিশার না এটা হেমোরয়েডস না পাইলস, এটা ডিফারেন্স কি করে করব? সাধারণত দুটো সেম সিমটমই পেশেন্ট আমাদেরকে দিয়ে দেবে, যেটা অ্যানাল পেন হতে পারে কিংবা ব্লাড ব্লিডিং হতে পারে। কিন্তু ইন কেস অফ অ্যানাল ফিশার ব্যথাটা 90% ক্ষেত্রে বেশি ব্যথা থাকবে ইন কেস অফ অ্যানাল ফিশার। আর এবং হেমোরয়েডসের ক্ষেত্রে ব্যথাটা বাধ্যতামূলক নয়, কিন্তু ব্লিডিংটা থাকবে, একটা ইচিং থাকতে পারে। তো ডিফারেন্সিয়েশন একটা হিসাবে করা যাবে যে অ্যানাল ফিশারের ব্যথাটা লং টাইম ধরে থাকে, 7 ঘন্টা 8 ঘন্টা ধরে পায়খানা করা, হয়তো সকালে পায়খানা করেছে, 7-8 ঘন্টা ধরে পেন, বসতে পারে না পেশেন্ট, বলবে পেশেন্ট যে আমি চেয়ারে বসতে কিংবা টুলে বসতে পারি না, এত ট্রিমেন্ডাস একটা ব্যথা থাকে। এটা অ্যানাল ফিশারের সব থেকে বেশি লক্ষণ, যেটা হেমোরয়েডস বা পাইলসের ক্ষেত্রে এটা দেখা যায় না। সিমটম আমরা কি কি পাবো? সিমটম কি? একটা শার্প পেন, মানে কাটিং, মনে হবে চিরে যাচ্ছে এবং কাটছে। পেশেন্ট অনেকজন বলবে ডাক্তার মনে হচ্ছে আমাকে চাকু দিয়ে ওই জায়গাটা কাটছে, এত ট্রিমেন্ডাস একটা ব্যথা। বার্নিং, ইচিং পায়খানা করার সময় থাকতে পারে, জায়গাটা পুরো সোলের কিংবা তার সাথে হট হতে পারে। ফ্রেশ রেড ব্লাড থাকতে পারে পায়খানা করার সময় প্রচুর। তার সাথে অনেক সময় বলে পায়খানার দাঁতটা আবার কাঁপছে, স্প্যাজম হচ্ছে, এটা একটা অনেক সময় বলতে পারে। তো এগুলো সিমটম একটা থাকবে। ইউরিনেশন একটা প্রবলেম থাকতে পারে, যে পেচ্ছাপে জ্বালা করছে, একটা সেকেন্ডারি ইনফেকশনের জন্য অনেক সময় হওয়ার চান্স থাকে। তো অ্যানাল ফিশারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সিমটম ট্রিমেন্ডাস ব্যথা, এবং ব্যথাটা লং টাইম ধরে থাকে, কোনো রকম ভাবে রিলিফ হতে চায় না। আমরা সকালে হয়তো পায়খানা করেছি, সন্ধ্যে রাত অবধি ব্যথা থাকছে, কিংবা তারপরের দিন অবধি ব্যথা থেকে যাচ্ছে, তারপর দিন পেশেন্ট পায়খানার ব্যথার ভয়ে পায়খানা করতে যেতে চাইছে না, যে আমার আবার ব্যথা হবে। তো এটা একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিমটম। বাচ্চাগুলো তো সব থেকে বেশি কান্নাকাটি করে পায়খানা করতে গেলেই, তো এই জিনিসটা হয় সব থেকে, যে অ্যানাল ফিশারের ক্ষেত্রে এটা দেখতে পাই আমরা।
রিস্ক ফ্যাক্টর কি কি আছে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে যদি প্রথম কথা রিস্ক ফ্যাক্টর একটি স্ট্রেনিং বায়োল মুভমেন্টের সময় যদি প্রচুর স্ট্রেন দেওয়া হয়, ইন কেস অফ হার্ড স্টুল বা ডিসেন্ট্রি বা ডায়রিয়ার ক্ষেত্রে প্রচুর স্ট্রেন তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে। একটা ক্রনিক কনস্টিপেশনে যদি ভুগে তাহলে একটা ফ্যাক্টর, ডায়রিয়ার ক্ষেত্রে ভুললে একটা অবশ্যই রিস্ক ফ্যাক্টর থাকছে। যেসব কিডস কিংবা মেল পার্সন কিংবা সবাই যারা লো ফাইবার ডায়েট খাচ্ছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যেসব মহিলারা চাইল্ড বার্থ হয়তো প্রেগনেন্ট ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যারা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজে ভুগছে লাইক কর্ন ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, তাদের ক্ষেত্রে মোর চান্স টু অ্যানাল ফিসার। এবং টাইট কিংবা স্প্লিক্টার মাসেল, টাইট স্প্লিক্টার মাসেলের প্রচন্ড কিছু কিছু আনইউজুয়ালি টাইট হয়ে আছে, এর আগে হয়তো প্রায়ের কোনো সার্জারি হয়েছিল তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। প্রচুর টান হয়ে আছে, বারে বারে পায়খানা করতে গেলে চিড়ে যাচ্ছে। এজ অবশ্যই একটা ফ্যাক্টর, বিশেষ করে ইনফ্যান্ট এবং মিডল এজ অ্যাডাল্টদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। ট্রমা একটা ফ্যাক্টর, যদি এর আগে হিস্ট্রি ট্রমা, অনেক সময় বাইক যারা ড্রাইভ করে লং টাইম ধরে বাইক ড্রাইভ করে কিংবা আর কোনো জায়গাতে হয়তো ট্রমা খেয়ে, সেটা একটা অনেকটা রিস্ক ফ্যাক্টর কিন্তু অ্যানাল ফিসারের জন্য। তো এগুলো ফ্যাক্টর কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর অ্যানাল ফিসার হওয়ার জন্য। হাউ টু প্রিভেন্ট, আমরা অ্যানাল ফিসার কি করে প্রিভেন্ট করব? প্রথমত হচ্ছে আমরা একটা হাই ফাইবার ডায়েট ফুড খাবো, যেসব ফুডের মধ্যে ফ্রুটস থাকবে, ভেজিটেবল থাকবে, নাটস থাকবে, গ্রেন থাকবে এবং প্রচুর আমরা ভিটামিন সি যুক্ত খাবার খাবো, যেসব ফুডগুলো আমাকে পায়খানা নরম করতে হেল্প করবে। অ্যাভয়েড স্পাইসি ফ্যাটি ফুড, রেস্টুরেন্ট ফুড জাতীয় ফুডকে অ্যাভয়েড করতে হবে। প্রচুর পরিমাণে জল আমি খাবো ফর প্রিভেনশন অফ কনস্টিপেশন। অ্যাভয়েড স্ট্রেনিং, পায়খানা করার সময় আমরা চেষ্টা করবো যেন স্ট্রেন না দিতে হয়, কোত না দিতে হয়, ওটা লক্ষ্য রাখবো। কোট দিতে গেলেই যখন আমাদের টিয়ারিং হওয়ার একটা চান্স থাকবে। একটা এক্সারসাইজ আমি রেগুলার করবো, ডেইলি এক্সারসাইজ একটা অবশ্যই করতে পারি ফর প্রিভেনশন অফ কনস্টিপেশন। পায়খানা করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে খুব জেন্টলি পায়খানা করা, খুব প্রেশার ক্রিয়েট না করা, এটা লক্ষ্য রাখতে হবে। অবশ্যই স্পাইসি ফুড অ্যাভয়েড করবো এবং অবশ্যই লাস্টলি মেডিকেশন, অবশ্যই আমাকে ইম্পর্টেন্ট মেডিকেশন খেতে হবে। অনেক সময় কি হয়, আরও কিছু আমাদের প্রিভেনশন হয়, অনেক যারা পেন থাকে, প্রচুর পেন থাকে, একটা গরম ওয়াটারে, হালকা গরম ওয়াটারে একটু বসলে অনেকটা পেন রিলিভ হয়। 10 থেকে 15 মিনিট হয়তো বসলাম দিনে 2বার 4বার, তাহলে অনেকটা কিন্তু রিলিফ থাকে, অনেকটা ব্যথাটা কমে। কিন্তু যেহেতু একটা ওই জায়গাটা ইনফ্লামেশন হয়ে থাকে, অনেকটা রিলিভ হয়। কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রথম যেটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, ক্রনিক অ্যানাল ফিসার। একটা লং টাইম ধরে একটা অ্যানাল ফিসার কোনো রকম ভাবে যাবে না, এক্সটেন্সিভ স্কার টিস্যু পড়ে যায় এবং ভেরি টাফ টু হিল, যেহেতু ওই জায়গাটা প্রচুর ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স থাকে, ব্যাকটেরিয়া প্রচুর থাকে, যার জন্য ভেরি টাফ, লং টাইম ধরে থাকে। তার সাথে কি অ্যানাল ফিস্চুলা হওয়ার চান্স থাকবে, অ্যাবনর্মাল একটা টানেল হয়ে যাবে অ্যানাল ফিস্চুলা, ওই জায়গাতে একটা মোস্ট কমপ্লিকেশন। অ্যানাল স্টেনোসিস হওয়ার চান্স থাকবে, একটা ন্যারোয়িং অ্যানাল ক্যালেন্ডার হয়ে যাবে এবং ডিফিকাল্ট টু হ্যাভ বায়োল মুভমেন্ট হয়, তার জন্য স্প্যাজম হয় একটা স্পিকটারে স্কার টিস্যুতে। রিকারেন্স, এর পরে যদি দেখা যায় যে ওষুধ খেয়েছি ভালো হয়েছে কিন্তু রিকারেন্স হওয়ার চান্স থাকবে। একটা ইনফেকশন, পাস ফরমেশন অ্যাবসেস হয়ে একটা ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকবে। রিডিউস কোয়ালিটি অফ লাইফ, একটা ব্যথার জন্য, ডিসকমফর্ট ফিলের জন্য আমাকে কোনো রকম ভাবে নর্মাল লাইফ লিড করতে ভালো লাগবে না, তার সাথে বারে বারে বাথরুম যেতে ইচ্ছে করবে না। তো এই কমপ্লিকেশনগুলো রিপিটেডলি কিন্তু আসবে এবং লাস্টলি অবশ্যই একটা অ্যানাল ক্যান্সারের প্রতি একটা অ্যানাল ক্যান্সার মেবি হতে পারে, হওয়ার চান্সটা বেশি থাকে। তো এগুলো কিছু কমপ্লিকেশন আমাদের আছে। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, ডেফিনেটলি আমাদের কাছে এক্সেলেন্ট মেডিসিন আছে এবং খুব ভালো রেসপন্স আমরা পাই। কিছু স্পেসিফিক ওষুধ আমরা জানি, স্পেসিফিক বলতে যে পেশেন্ট সিমটম সিমিলারিটি করে যে ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, কিন্তু তার জন্য সিমিলারিটি একটা সিমটম ডেফিনেটলি দরকার আছে। কিন্তু ইন কেস অফ ক্রনিক রেনাল ফিসারের জন্য ডেফিনেটলি পেশেন্টের টোটালিটি অফ সিমটম অ্যান্টিমায়াজমেটিক হিসেবে ওষুধ দেওয়াটা অবশ্যই প্রয়োজন। ইন কেস অফ অ্যাকুট স্টেজে আমরা কিছু ওষুধ আমাদের কাছে স্পেশালি আসে, যেমন বেলোডোনা, হিপারসালফ, মিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তার সাথে ব্রায়োনিয়া খুব ভালো কাজ হয়, তার সাথে কলিনসোনিয়া, তো টিউবারকুলিনাম, এগুলো এক্সেট্রা এক্সেট্রা প্রচুর মেডিসিন আমাদের ইন কেস অফ অ্যাকুট স্টেজে আসে। তো এগুলো ওষুধ খেলে কিন্তু আমরা ভালো থাকি, কিন্তু এটা ওষুধ আসে কমপ্লিটলি একটা সিমটম কালেকশন করে কিন্তু আসে। আমরা হুট করে কিন্তু খেলে কিন্তু কাজ হবে অবশ্যই হবে না, এবং তার থেকে যদি আমরা না জেনে খাই তাহলে অন্যরকম প্রবলেম আসতে পারে। তো আপনারা প্লিজ এটা ট্রাই করবেন না, অবশ্যই নিয়ারেস্ট কোনো ভালো হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি করতে পারেন। অন্যান্য প্যাথি তো ডেফিনেটলি হয়তো ভালো ওষুধ আছে, আমার কোনো আইডিয়া নেই, যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর। তো আজকে আপাতত এটুকুই, নেক্সটে আরো ভালো কিছু টপিকস নিয়ে আসবো। আপনারা প্রচুর ফ্রুটস খান, প্রচুর ভেজিটেবল খান, প্রচুর জল পান করুন, তার সাথে ফাইবার জাতীয় ফুড খান, তাহলে দেখবেন এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।